নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তো বন্ধুরা, এই চ্যাপ্টারের মধ্যে কি বোঝানো হয়েছে, কি বলতে চাওয়া হয়েছে, সেইগুলোই আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, চ্যাপ্টারের নামটা দেখেই বোঝা যাচ্ছে যে ইতিহাসের ধারণা, অর্থাৎ এই যে চ্যাপ্টারটি রয়েছে এর মধ্যে ইতিহাস কি, ইতিহাসের কি কি উপাদান রয়েছে, কি কি থেকে আমরা ইতিহাস জানতে পারি, এই সমস্ত বিষয়গুলোই এর মধ্যে আলোচিত হবে। আর সেই সঙ্গে সঙ্গে ইতিহাসের সময়কালকে কি কি ভাগে ভাগ করা যায়, কি কি যুগে ভাগ করা যায়, ইতিহাস রচনার কাজে যারা যুক্ত থাকেন তারা কিভাবে কাজটিকে সম্পন্ন করেন, এই সমস্ত দিকগুলোই এই চ্যাপ্টারের মধ্যে আলোচিত হবে। যদিও পর্ষদের নির্দেশিকা অনুযায়ী এই প্রথম অধ্যায় থেকে পরীক্ষার জন্য তেমন কোনো প্রশ্ন আসে না, কিন্তু তাও ইতিহাস জানতে গেলে ইতিহাসের ধারণা, ইতিহাস কি সেই বিষয়ে ধারণা অবশ্যই থাকতে হবে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলা হয়েছে যে ইতিহাসের গল্প স্বল্প। ইতিহাস যখন আমরা পড়ে থাকি তখন আমরা দেখি যে ইতিহাসের মধ্যে প্রচুর সাল, তারিখ, রাজাদের নাম, তাদের উপাধি, বড় বড় উপাধি, এগুলো সব মনে রাখতে হয়। কিন্তু এই যে এত এত সাল, তারিখ, এগুলোর উল্লেখ করার কারণ কি? অন্য বইয়ে তো থাকে না, কিন্তু ইতিহাসের মধ্যেই সেগুলো থাকে। আসল ব্যাপার হলো ইতিহাসের মধ্যে বহু পুরনো দিনের ঘটনা, মানুষের নানান রকমের কার্যকলাপ, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন কাজের ফল ইত্যাদি প্রচুর ঘটনার সমাবেশ ইতিহাসের মধ্যে লক্ষ্য করা যায়। তো সেইগুলো কোনটা আগে হয়েছে, কোনটা পরে হয়েছে, সেইগুলো বিশ্লেষণ করা খুব কঠিন হয়ে পড়ে যদি না তার সাল, তারিখ উল্লেখ করা হয়। কারণ ইতিহাসের মধ্যে প্রচুর ঘটনার সমাবেশ রয়েছে। কোনটা আগে, কোনটা পরে, সেইগুলো যদি আমরা উল্লেখ করতে না পারি তাহলে কিন্তু সমস্যা হয়। সেই জন্য সাল, তারিখ মনে রাখাটা জরুরি। আর অবশ্যই যে সমস্ত মানুষের কার্যকলাপ ইতিহাস বইয়ের মধ্যে উল্লিখিত আছে, তাদের নাম, তাদের উপাধি আর তারা কি কি করেছেন, সেই ঘটনাগুলোও মনে রাখতে হয়। এখন যে বিষয়টি এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে ইতিহাসের উপাদান কি কি, অর্থাৎ আমরা কি কি থেকে পুরনো দিনের কথা জানতে পারি। এখনকার কোনো ঘটনা আমরা বিভিন্ন টেলিভিশন, নিউজ পেপার কিংবা কোনো বই থেকে আমরা জেনে যেতে পারি, কিন্তু আজ থেকে অনেক দিন আগে, অনেক বছর আগে, যখন এইসবের আবিষ্কারই হয়নি, তখনকার সময়ের ইতিহাস জানবো আমরা কিভাবে? তো সেই জন্য ঐতিহাসিকরা কি করেন, বিভিন্ন উপাদানের সাহায্য নিয়ে থাকেন। সেই উপাদানগুলো কি কি? সেগুলো হতে পারে পুরনো কোনো মুদ্রা কিংবা পুরনো কোনো মূর্তি, এই ধরনের বিভিন্ন উপাদান হতে পারে। তো সেই হিসাবে ইতিহাসের উপাদানগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য আর লিখিত উপাদান। লেখ জিনিসটা কি? লেখ হলো আগেকার দিনের মানুষ, আদিম মানুষ গুহাতে বসবাস করত। সেই গুহার দেওয়ালে অনেক সময় খোদাই করে করে তারা বিভিন্ন তথ্য লিখে রাখত, বিভিন্ন ছবি এঁকে রাখত। সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করে পুরনো দিনের অনেক ঘটনার কথা জানতে পারা যায়। আবার অনেক সময় কি করা হতো, কোনো একটা পাথরের টুকরোর মধ্যে তাতেও খোদাই করে করে লেখা হতো। এই পাথরের উপর লেখাগুলোকে বলা হয় শিলালেখ। তামার পাতের উপর লেখা হলে তাকে বলা হয় তাম্রলেখ।
এইগুলো হলো সব বিভিন্ন ধরনের লেখ্য। মুদ্রা আগেকার দিনে রাজারা অনেকেই বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন করেছিলেন, কেউ সোনার মুদ্রা, কেউ তামার মুদ্রা। এই মুদ্রাগুলোতেও রাজাদের নাম, ছবি, সাল, তারিখ ইত্যাদি খোদাই করা থাকতো। সেইখান থেকেও তখনকার দিনের বেশ কিছু ঘটনা জানতে পারা যায়। স্থাপত্য, ভাস্কর্য, এইগুলো হলো পুরনো দিনের বিভিন্ন বাড়ি, প্রাসাদ, মন্দির, মসজিদ, এইগুলোর ভগ্নাবশেষ এখনও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। সেইখান থেকে তাদের যে ভাস্কর্য, অর্থাৎ তার যে বিভিন্ন শিল্প ইত্যাদি দিকগুলোর থেকে তখনকার সময়ের ইতিহাস সম্পর্কে ধারণা করা যায়। আর সেই সঙ্গে সঙ্গে রয়েছে লিখিত উপাদান, অর্থাৎ বিভিন্ন যে লেখা যেগুলো পাওয়া গেছে সেইখান থেকেও ইতিহাসের অনেক তথ্য জানা যায়। তো এইগুলো হলো সব ইতিহাসের উপাদান। এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে ইতিহাস অনেক সময় কি হয়, যে অনেক সময় দেখা যায় যে সময় আর জায়গা যদি আলাদা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক কথার মানেই বদলে যায়। যেমন এখনকার সময় আমরা বিদেশি বলতে কি বুঝে থাকি? যারা অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে তাদেরকেই বিদেশি বলা হয়। কিন্তু একটা সময় ছিল সুলতানি যুগ বা মুঘল যুগে, তখন অন্য কোনো গ্রামের বা অন্য কোনো শহরের মানুষ তাদের গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে গেলে তখন তাদেরকে বলা হতো বিদেশি বা পরদেশি বলা হতো। তো এইভাবে দেখা যাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সঙ্গে কথারও মানের পরিবর্তন হচ্ছে। এইভাবেই চ্যাপ্টারের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো যে হিন্দুস্তান, ইন্ডিয়া এই নামগুলোর উৎপত্তি কিভাবে হয়েছে। ইন্ডিয়া নামটি উল্লেখ কে করেছিলেন? বলতে হবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, তিনিই প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিলেন। কখন? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতকে। হেরোডোটাস সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে ইতিহাসের জনকও বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে ইন্ডিয়া নামটি এলো কিভাবে? বলতে হবে ভারতবর্ষের যে উত্তর পশ্চিম দিকটি সেখানে রয়েছে সিন্ধু নদী, আর সেই এলাকা সিন্ধু নদীর বদ্বীপ এলাকায় সেখানে রাজত্ব করত পারসিকরা। এখন পারসিকদের কি আছে, ওদের পারসিক মানে ইরানি ভাষায় দন্তস্বয়ের কোনো উচ্চারণ নেই, তাহলে ওরা সিন্ধু উচ্চারণ করবে কি করে? সেই জন্য সিন্ধুর নামটা ওরা বদলে হিদুস করে দিয়েছিল, মানে ওদের উচ্চারণে ওটা হয়ে গিয়েছিল হিদুস। এরপর ওই হিদুস যখন গ্রিক বিবরণীতে যখন লেখা হলো তখন গ্রিকদের আবার হয়ের উচ্চারণ নেই গ্রিক ভাষায়, তো ওই হটা তখন চেঞ্জ হয়ে গেল হস্যই। এইভাবে যেটা ছিল সিন্ধু পারসিকদের উচ্চারণে সেটা হয়ে গেল হিদুস, গ্রিকদের ভাষায় সেটা হয়ে গেল ইন্ডিয়া। এইভাবেই ইন্ডিয়া নামটি উৎপত্তি হয়েছে। আর ইন্ডিয়া বলতে তখনকার সময় ওই সিন্ধু বদ্বীপ এলাকাকেই বোঝানো হতো। পরবর্তীকালে ইন্ডিয়া বলতে পুরো ভারতীয় উপমহাদেশকেই বোঝানো হয়েছে। এই যে এখানে বলা হয়েছে যে অজ্ঞাতনামা লেখক হুদুদ অল আলম, কোন এমন একজন লেখক রয়েছেন যার নাম জানা যায় না, তার একটা বই আছে হুদুদ অল আলম। সেই বইটাতে জানা যায় যে হিন্দুস্তান বলতে সমগ্র ভারতবর্ষকেই বোঝানো হয়েছে। এরপর হলো যে ইতিহাসের সময়কালকে কি ভাগে ভাগ করা হয়। আমরা যখন একটা দিনকে ভাগ করি তখন 24 ঘন্টায় ভাগ করে থাকি, আবার ঘন্টাকে মিনিট, মিনিটকে সেকেন্ড, কিন্তু ইতিহাসের সময়কালের ব্যাপ্তি এতটাই বেশি যে সেটাকে ওই ঘন্টা, মিনিট, সেকেন্ডে ভাগ করা সম্ভব নয়।
সেই জন্য সেটাকে 3টি যুগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটি হলো আধুনিক যুগ। এইভাবে ইতিহাসের যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আর এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, আদি মধ্যযুগ কী। আদি মধ্যযুগ হচ্ছে এমন একটা সময় যেখানে প্রাচীন যুগ শেষ হয়ে আসছে আর মধ্যযুগটা পুরোপুরিভাবে শুরু হয়নি। এই ঠিক মাঝামাঝি যে সময় সেটাকে বলা হচ্ছে আদি মধ্যযুগ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে আলু খাই, সেই আলুর প্রচলন আমাদের দেশে কিভাবে হয়েছে, পর্তুগিজদের হাত ধরেই আমাদের দেশে আলু খাওয়ার চল হয়েছে। এছাড়া এখানে ইতিহাসের গোয়েন্দা এই বিষয়ে বলতে চাওয়া হয়েছে যে গোয়েন্দারা যেমন কোনো বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে, ক্লু, তারপর তারা সেই তথ্যগুলোকে নিয়ে বিশ্লেষণ করে, তার সত্যতা যাচাই করে, ঠিক সেইভাবে ইতিহাস রচনার দায়িত্ব যাদের উপর থাকে ঐতিহাসিক, তারাও কী করেন, বিভিন্ন ধরনের টুকরো টুকরো সূত্রগুলোকে খুঁজে বের করেন, তারপর সেইগুলোকে সাজান ঘটনা অনুযায়ী, কোনটা আগে কোনটা পরে। এইভাবে তারাও কিন্তু বিভিন্ন ঘটনার সত্যতা যাচাই করে আমাদের সামনে সেই পুরনো দিনের ইতিহাসকে তুলে ধরেন। সেই জন্য ঐতিহাসিকদেরকে অনেকটা গোয়েন্দাদের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে এখানে একটা মজার কাজ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। এই যে একটা সূত্র, এখানে কিন্তু 6 জন মুঘল সম্রাটের নাম এখানে আছে। সেই 6 জন সম্রাটের নাম মনে রাখার এটা একটা সূত্র। এখানে নামগুলো হলো বাবার, বা দিয়ে হচ্ছে বাবর, হইল এটা শুরু হয়েছে হ দিয়ে হলো হুমায়ুন, আবার আটা হচ্ছে আ দিয়ে আকবর, আবার জ্বর হলো জ দিয়ে জাহাঙ্গীর, সারিলোর সা দিয়ে যে রাজার নাম হবে তার নাম হচ্ছে শাহজাহান, আর ঔষধের ঔ দিয়ে হচ্ছে ঔরঙ্গজেব। এইভাবে পর মুঘল সাম্রাজ্যের 6 জন শাসকের নাম মনে রাখার জন্য এই একটা সূত্রের ব্যবহার করা হয়েছে। তো এটার বলার উদ্দেশ্য হলো যে ইতিহাস মনে রাখার জন্য এই ধরনের বেশ কিছু সূত্র তৈরি করে যদি সেটাকে মনে রাখা যায়, তাহলে ইতিহাসের ঘটনা, রাজাদের নাম, সাল, তারিখ ইত্যাদি খুব সহজেই মনে রাখা সম্ভব হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটাই। এর পরের দিনে আমরা 2য় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।